হাই, ওয়েলকাম ব্যাক। আজকে ট্রান্সলেশনের উপর আরেকটা ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করব বিশেষ করে ইফ এবং আনলেস এই দুটো কনজাংশনের যে ব্যবহার তার উপরে। আমরা খেয়াল রাখবো যে ইফ এবং আনলেস সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা প্রায় গুলিয়ে ফেলি, একটা জায়গায় একটাকে ব্যবহার করে ফেলি, সেটা কিন্তু ভুল। আমি সেই ব্যাপারটা এক্সপ্লেন করবো ভালো করে। আর তাছাড়া খেয়াল রাখবো যে ইফ এবং আনলেস যদি সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয় তাহলে সেই সেন্টেন্স হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে দাঁড়াচ্ছে সেন্টেন্সের মধ্যে দুটো ক্লজ থাকে, আর সেই দুটো ক্লজের মধ্যে একটা হবে প্রিন্সিপাল ক্লজ আর একটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। এই ব্যাপারটা নিয়ে আমি ডিটেইলে আলোচনা করেছি আমার ইংলিশ চ্যানেলে একটা ভিডিওতে, হাউ টু ফ্রেম কমপ্লেক্স সেন্টেন্সেস, তোমরা সেটাও দেখবে। পাশাপাশি এখানে তোমরা তিনটে ওয়ার্ড দেখতে পাচ্ছ। এই তিনটে ওয়ার্ড আমরা প্রায়ই ভুলভাবে প্রোনাউন্স করি বা উচ্চারণ করি। তাহলে ভুল প্রোনাউন্সিয়েশন কি করি আর সঠিক প্রোনাউন্সিয়েশন কি হওয়া উচিত সেটা আমি আলোচনা করবো ভিডিওর শেষে। অলরাইট, তাহলে এবার চলে আসি ট্রান্সলেশন পার্টে। এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো টেন্স, খেয়াল রাখবো ইফ বা আনলেসের মধ্যে কোনটা ব্যবহৃত হবে, দুটো কিন্তু এক নয়, সেটা আমি ভালো করে আলোচনা করব। দ্বিতীয়ত মেটাফরিক্যাল মিনিং নাকি লিটারাল মিনিং, আবারও বলে দিই, প্রত্যেক ভিডিওতে আমি এই কথাটা বলেই থাকি পজিটিভলি। সেটা হচ্ছে মেটাফরিক্যাল মিনিং যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেই সেন্টেন্সের অনেকগুলো মানে হতে পারে, তার মানে ওই সেন্টেন্সের ইংলিশ ভার্সন একাধিক হতে পারে। লিটারাল মানে থাকলে মোটামুটি একটাই করা যায়, আমরা সেটা খেয়াল রাখবো। এই কয়েকটা ব্যাপার। নাম্বার 9, আমার যদি অনেক টাকা থাকতো, ব্যাপারটা কি? এখানে আমি ডট ডট দিয়ে এক্সক্লামেশন সাইন দিয়েছি। এরকম শর্ট টাইপের সেন্টেন্স আমরা প্রায় বলি বা আমরা বলতে শুনি। তাহলে যদি বলি আমার আজকে যদি অনেক টাকা থাকতো, আমি যদি আজকে প্রাইম মিনিস্টার হতাম, আমার যদি আজকে 5টা গাড়ি থাকতো, আমার যদি আজ অনেক বন্ধু বান্ধব থাকতো, এই যে কথাগুলো যেগুলো হাইপোথেটিক্যাল বলা হয়, মানে যেগুলো নেই অথচ আমি চাইছি আমার হলে ভালো হতো, হলে আমার মন ভালো থাকতো, এরকম ব্যাপার। সেরকম ক্ষেত্রে আমরা কি করব, একটা সেট প্যাটার্ন দিয়ে শুরু করব। কিভাবে? ইফটাকে তো শুরুতে ব্যবহার করবই, আনলেস এখানে আসবেই না। ইফ অনলি, এটা সেট প্যাটার্ন, এটা স্টার্টিং এ থাকবে। তাহলে এখানে থাকতো মানে পাস্ট টেন্সে আমরা সেটা নেব। আর আমার মানে এখানে মাই নয়, আমার থাকতো, আমি সাবজেক্ট, তাই জন্য আমাকে নিয়ে যেহেতু কথা বলা হচ্ছে তাহলে এখানে আই লিখবো। এইবারে রুলটা ফিক্সড, ভালো করে খেয়াল করতে হবে। আমি এখানে বি ভার্ব দিয়ে যেতে পারি, এখানে হ্যাভ ভার্ব বা অ্যাকশন ভার্ব দিয়ে যেতে পারি। এই থাকা ব্যাপারটা ইন্ডিকেট করতে হয়, আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো যদি আমি এখানে বি ভার্ব নিই, বি ভার্ব দেখে দেখাই, তাহলে মনে রাখবো যে বি ভার্বের কি হয়, ডেরিভেটিভস এর মধ্যে একটা হচ্ছে ওয়্যার, সেটা হচ্ছে পাস্ট টেন্সের জন্য এবং সেটা প্লুরাল সাবজেক্টের জন্য। আমাদের এই ওয়ার্ডটাই ব্যবহার করতে হবে যে কোনো সাবজেক্ট, যে কোনো নাম্বার। তাহলে আই, সেটা যাই হোক না কেন, প্রোনাউন, সাবজেক্ট, নাউন যাই হোক না কেন, আমাদের ওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। তাহলে সেটা নিই। এবারে বি ভার্ব যেহেতু নিলাম, তারপরে আমাদের নিতে হয় অ্যাডজেক্টিভ। উচ্চারণ বিধি খানিকটা আলোচনা করবো প্রত্যেক ভিডিওটির পর থেকে। তাহলে অ্যাডজেক্টিভ বলি আমরা ভুল করে, ডিটা সাইলেন্ট হয়ে রাখবে, উচ্চারণটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে যদি টাকা থাকতো, কথাটার মানেটা কি? এটা মেটাফরিক্যাল। আমার টাকা থাকা মানে আমি যদি ধনী হতাম, সেই ধনীটাকে ব্যবহার করি, কারণ বি ভার্বের সঙ্গে যায় অ্যাডজেক্টিভ। এখানে রিচ মানে আর রিচ ম্যান, রিচ বলতে দ্য রিচ ম্যান বোঝাচ্ছে, তাই জন্য সেটা আমরা লিখতে পারি ইফ অনলি আই ওয়ার এ রিচ পারসন আর রিচ ম্যান টুডে, তাও লেখা যায়। ইফ অনলি আই ওয়ার রিচ টুডে, তাও লেখা যায়। এবারে এরপর এক্সক্লেমেশন সাইনটাই দেবো যেমনটা আছে। এবারে তাহলে আমরা কি করলাম, আমরা এখানে ফিক্সড ভার্ব নিলাম, ফিক্সড ওপেনিং নিলাম। অলরাইট, তাহলে এবারে যদি আমি অন্য ভার্সনে যাই, অল্টারনেটিভ ভার্সনে যাই, যদি আমি হ্যাভ ভার্ব নিয়ে ব্যবহার করতে চাই বা কোনো অ্যাকশন ভার্বের মধ্যে দিয়ে ব্যাপারটাকে এক্সপ্রেস করতে চাই, তাহলে খেয়াল রাখতে হবে ওই ভার্বগুলোর পজিটিভলি সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। দুটোই আমি দেখাবো কিরকম। আমি শুরুটা একইভাবে রাখবো, ইফ অনলি, আইটাও ফিক্সড রাখলাম। এবারে যদি হ্যাভ ভার্ব নিই, তার হ্যাড হতে হবে পজিটিভলি, আই হ্যাড এ লট অফ মানি টুডে, আমার এক্সক্লেমেশন সাইন যেমন আছে সেরকম দিয়ে দেবো। আর একটা উচ্চারণ পাশাপাশি বলি, টুডে, টুডে উচ্চারণটা তা নয়, উচ্চারণটা হচ্ছে টুডেই, উচ্চারণটা এভাবে করতে হবে, টুডেই। ওকে, তো এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে খুঁটিনাটি। ইংলিশে এক্সপার্ট হওয়া, ইংলিশে উপর দখল নিয়ে আসা কিন্তু উচ্চারণে একটা মারাত্মক ভূমিকা প্লে করে।
বেশ, তাহলে আমি হ্যাড নিয়ে এলাম। যদি অ্যাকশন ভার্ব নিই সেক্ষেত্রে ইফ অনলি আমি রাখবো, আইস একই রাখবো। আমি একটা অ্যাকশন ভার্ব নিতে পারি, ইফ অনলি আই পজেসড। পজেস মানে কোনো কিছু অধিকারে থাকা, তার পাস্ট ফর্ম নিলাম। নাম্বার 8-এ কি পাওয়া যাচ্ছে, মন দিয়ে যদি না পড়ো ভালো রেজাল্ট আশা করো না। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা পার্ট নেগেটিভে আছে, পরের পার্ট থাকছে। তাহলে আমরা যদি চাই কমপ্লেক্স সেন্টেন্স এই ব্যাপারটা করা যায়, আমরা ঘুরিয়েও দিতে পারি। এখানে কি ঘোরাতে হবে? ইয়েস, কারণ এখানে আমি কাউকে ডিরেক্টলি করতে বলছি কিছু একটা, বা কিছু না করতে বলছি, তাহলে সেই পার্টটা আগে আনতে হয়। ডু দিয়ে বা ডু নট দিয়ে বা ভার্ব দিয়ে কিছু শুরু করলে সেই পার্টটা আগে দিতে হয়। আমরা এই সেন্টেন্সটাকে ফার্স্ট পার্টটাকে পরে নেবো, সেটা করতেই পারি আমরা। তাহলে ভালো রেজাল্ট আশা করো না, don't expect good results। আমরা পরীক্ষায় পাশ করলে তাকে রেজাল্ট বলি, বা ফেল করলে রেজাল্ট বলি। কোনো একটা কাজে হাত দিলাম, ব্যবসা, তাকেও রেজাল্ট বলি। কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে, মন দিয়ে পড়ার ক্ষেত্রে আমরা কি করি, আমরা রেজাল্টটাকে একটু অন্য কিছু দিতে পারি। তাহলে দেখো, এইভাবে কিন্তু আমাদের সেন্টেন্সকে অ্যাকুরেট এবং এক্সাক্ট করতে হবে। ডোন্ট এক্সপেক্ট গুড গ্রেডস। ওকে, এইবারে আমরা যদি প্রিন্সিপাল ক্লজটাকে আগে নিয়ে আসি তাহলে কিন্তু কমা দেওয়ার প্রয়োজন নেই। এবারে কি করব, ইফ মন দিয়ে যদি না পড়ো, মানে তুমি, ইফ ইউ না পড়ো নেগেটিভ, তাই জন্য কি আনতে হবে, ডু নিয়ে আসতে হবে। ডু নট স্টাডি সিনসিয়ারলি, বা এখানে আমরা বলতে পারি স্টাডি হার্ড বা অ্যাটেন্টিভলি। এরকম অনেক অপশন আমরা আনতে পারি, সেটা গেল অন্য কথা। এবারে কথাটা হচ্ছে এই যে ইফ আর নট, এই দুটো আমরা রিপ্লেস করে সচরাচর আনলেস ব্যবহার করি, সেটাই নিয়ম। হ্যাঁ, করা যায়, কিন্তু এই সেন্টেন্সে করা যাবে কি, সেটাই হচ্ছে আসল ব্যাপার। তার মানে দাঁড়াচ্ছে যে ইফ নট কম্বিনেশন পেলেই কিন্তু আমরা আনলেস ব্যবহার করতে পারি না, এটাই হচ্ছে মোদ্দা কথা। তাহলে ফার্স্ট পার্ট অ্যাজ ইট ইজ রেখে দেব, কারণ প্রিন্সিপাল ক্লজ, হাত দেওয়ার কোনো দরকার নেই, রেখে দাও। এইবারে পরের পার্টে যদি আমি আনলেস ব্যবহার করি তাহলে কি হবে, এই ইফ আর নট চলে গেল, নট এসছিল ডু এর ঘাড়ে চেপে, তাহলে ডুটাও সরে যাবে, এই তিনটে এলিমেন্ট চলে যাবে। তাহলে আমরা কি করব, কনজাংশনের জায়গায় কি করব, আনলেস। সাবজেক্ট তো একই থাকতেই হবে, তাহলে কি পাচ্ছি, আনলেস ইউ স্টাডি, আমি একটা লিখলাম হার্ড, বাকি তিনটেই লেখা যায়, বাকিগুলো লেখা যায়। তাহলে এবারে দেখো, যদি আমি সেন্টেন্স বলি ডোন্ট এক্সপেক্ট গুড রেজাল্টস অর গ্রেডস আনলেস ইউ স্টাডি হার্ড, এটা একটা ভার্সন গেল। আর ইফ নট দিয়ে যেটা হলো সেটা তো দেখালাম। এবার ব্যাপারটা হচ্ছে যে দুটোই কি একই না। আমি বলবো যে ফার্স্ট যে সেন্টেন্স সেটা কিন্তু ইনকারেক্ট, অনেকে সারপ্রাইজড হয়ে যাবো, অবাক হবো কেন, আর তাহলে দ্বিতীয়টা কারেক্ট। এই যে ডিফারেন্স, এটা কেন, তার মানে এবার বোঝা গেল যে আনলেস এবং ইফের মধ্যে ডিফারেন্সটা এক্স্যাক্টলি কোথায়। মনে রাখবে যে আনলেস ব্যবহার করতে গেলে পজিটিভলি যে কন্ডিশনাল ক্লজ সেটা নেগেটিভ হতে হবে। আনলেস যদি ব্যবহার করা যায় বা করতে হয়, তার মধ্যে নট আছে ভেতরেই ইনবিল্ট, বা ভেতরেই আমাদের সেটা থাকে, আলাদা করে নটের ব্যবহার হবে না, এটা একটা রুল। সেকেন্ডলি, আমরা আনলেস ব্যবহার করব ইফ নটের জায়গায়, বা ইফ নটকে রিপ্লেস করে দেবো যদি মেইন ক্লজ যেটা আছে তার মধ্যে একটা হিডেন বা ভেইলড থ্রেড থাকে, বা একটা কশান থাকে। পাশাপাশি যদি এই প্রিন্সিপাল ক্লজ একটা আনপ্লেজেন্ট ব্যাপার থাকে, ওকে, বা আনওয়ান্টেড কনসিকুয়েন্স থাকে, এই যে দুটো কন্ডিশন খেয়াল রাখবো। তার মানে যদি আমি কাউকে একটু থ্রেটের সুরে কিছু বলি, কাউকে যদি একটা সাবধান বাণী প্রয়োগ করি, বা একটা আনওয়ান্টেড কনসিকুয়েন্স হয়ে যাবে, কিন্তু এটা না হলে তখনই আমি ব্যবহার করব আনলেস। এরপর নাম্বার 7, ভালো করে খেয়াল করো, যদি তোর কথা মতো কাজ না করি কি করবি আমার। তাহলে এটা কিন্তু নর্মাল শর্ত, তার ফলে হবে কি হবে না তেমনটা নয়, এখানে একটা বিরোধিতার সুর,
এখানে একটা ডিসএগ্রিমেন্ট, ওকে, ডিসেন্ট। তাহলে যদি এরকম থাকে একটা বিরুদ্ধ মত, বিরুদ্ধ সুর, একটা প্রতিবাদী কণ্ঠ শোনা যায় এভাবে বা আরো প্রকটভাবে, আমরা তখন তাকে একটা সেট ফ্রেজে যাব। কি করব? হোয়াট ইফ, বা লিখবো হোয়াট দো। তাহলে এটা কিন্তু মেটাফরিক্যাল, আমাদের এই সেট ফ্রেজে যেতে হবে। যদি তোর কথা মতো কাজ না করি, আই মানে আমি কাজ না করি, আই ডু নট ফলো your orders or instructions। দেখো, এই হচ্ছে এক্সাক্ট মিনিং, এভাবে লেখার নিয়ম। তার মানে এই সেন্টেন্সটা হেভিলি মেটাফরিক্যাল, তাকে আমরা এক্সপ্রেস করলাম, সেখানে কাজ কথা কিছুই ব্যবহার করলাম না, কিন্তু এর মানে কিন্তু এটাই আসছে। কিন্তু প্রায় আমরা জাস্ট কাঁচা ইংলিশ লিখে ফেলি এটাকে। কিরকম হয় সেটা দেখে নাও। ইফ আই ডু নট ওয়ার্ক অ্যাজ ইউ সে, হোয়াট উইল ইউ ডু এগেনস্ট মি। হ্যাঁ, এরকম সেন্টেন্স লিখলে কেউ কাটবে না, কিন্তু এরকম সেন্টেন্স কিন্তু একদম বাচ্চাদের ক্ষেত্রে মানানসই, ম্যাচিওর ইংলিশ কিন্তু এটা। তাহলে এটা গ্রামাটিক্যালি কারেক্ট, মিনিংটাও খানিকটাই আসছে, তাহলে এটাও লেখা যায়, কিন্তু এই ভার্সনটা কিন্তু ফার ফার বেটার। এরপর নাম্বার 6, ব্যাপারটা খুব জটিল নয়, এখানে মেইনলি টেন্সের ব্যাপারে কথা বলবো। দুটোই কিন্তু ফিউচার ইন্ডিকেশন, যাবো, যাও, ফিউচার। তাহলে মনে রাখবো যে যেমনটা আমি একটু আগে বললাম যে কন্ডিশনাল ক্লজ যেখানে ইফ বা আনলেস ব্যবহৃত হতে পারে, সেটা কিন্তু কখনো ফিউচার টেন্সে হবে না, প্রেজেন্ট ইনডেফিনিটই হবে। আর মেইন যে পার্টটা সেটা হবে ফিউচার টেন্সে। আর যদি কন্ডিশনাল পার্টটা, শর্ত সাপেক্ষ যে পার্টটা, সেটা যদি অ্যাফার্মেটিভে থাকে, হাবোধকে থাকে, তাহলে সেখানে আনলেস ব্যবহার কোনো প্রশ্নই উঠছে না। তাহলে তুমি যদি কাল যাও, ইফ ইউ গো। এবারে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে এখানে কোথায় যাবে সেটা বলতে হবে। তাহলে ইংলিশে আমরা কি করবো, সবসময় সেটা এক্সপ্রেস করবো, ইফ ইউ গো দেয়ার টুমরো, কমা, দেয়ার ওখানে নেই কিন্তু আমাদের আনতে হলো। এভাবে কিন্তু আমাদের প্রয়োজনে সেন্টেন্সটাকে পারফেক্ট করতে গেলে, মিনিং পারফেক্ট করতে গেলে আমাদের বিভিন্ন এলিমেন্ট আনতে হয়। আরেকটু এখানে বলে রাখি এই প্রসঙ্গে, ইফ ইউ গো দেয়ার টুমরো নাকি ইফ ইউ গো টুমরো দেয়ার, কোনটা? এটা হচ্ছে টাইম, প্লেস, এটা হচ্ছে টাইম। মনে রাখবো সবসময় প্লেস আগে আসে, তারপর টাইম বসে, এটা কিন্তু আমরা অনেকে ভুল করি। একটা ট্রিক কিভাবে মনে রাখা যায়, অ্যালফাবেটিক্যালি পি আগে আসে, তারপর টি পরে আসে, তাহলে তাই জন্য প্লেস আগে আসবে, তারপর টাইমটা তারপরে বসাতে হবে। বেশ, তাহলে ইফ ইউ গো দেয়ার টুমরো, তাহলে আমিও যাব। এই তাহলে ইংরেজি দেন লাগে না, কারণ সেটা ইফের মধ্যে ধরা আছে। তাহলে দাঁড়াচ্ছে ইফ ইউ গো দেয়ার টুমরো, আমিও যাব, আমিও, আই টু। এবারে যাব, উইল গো। আবার এখানে দেয়ার দোকানে, কারণ দেয়ার তো বসিয়ে দিয়েছি। এবারে আরো ভালো হয়, যেহেতু গো এর ব্যাপার আসছে, এই গোটাকে আমরা না লিখলেও পারি। তাহলে দাঁড়াচ্ছে ইফ ইউ গো দেয়ার টুমরো, আই টু উইল। বা যদি আমরা চাই, আমরা টুটাকে উইলের পরেও নিতে পারি, ইফ ইউ গো দেয়ার টুমরো, আই উইল টু। এবারে তার প্যাটার্নেই নাম্বার 5 কে করে দেখা যাক। তাহলে 5 আমরা কি পাচ্ছি, তুমি যদি না যাও তাহলে আমিও যাব না। এবারে এই ব্যাপারটার একটু নেগেটিভ ভার্সন দেখা যাক। ইফ দিয়ে আগে করি, ইফ ইউ, তাহলে না করতে গেলে ডু আনতে হবে, ইফ ইউ ডু নট, এবং প্রেজেন্ট ইনডেফিনিট রাখতে গেলে ডুই ব্যবহার করতে হবে। তাহলে ইফ ইউ ডু নট গো দেয়ার, তাহলে ইংরেজি যেটা দেন আর ইউজ করব না, আমিও যাব না, আই উইল নট গো। এবারে এখানে টুটা ব্যবহার করব, আই টু উইল নট গো, ব্যাস। এবারে দেখা যাক যে এখানে যে আমরা নট আর ইফ পেলাম, এই দুটোকে রিপ্লেস করে আনলেস ব্যবহার করা যায়। দেখি একটু লেখা যাক, আনলেস ইউ নট ডু। তাহলে এখানে আমরা এই ডুটাও বাদ দেবো, কারণ ডুটা এসেছিল জাস্ট নটকে সাপোর্ট করতে। আনলেস ইউ, যখন নট সরে যাবে ডুটাও তাই চলে যাবে। আনলেস ইউ গো দেয়ার, আই টু
উইল নট গো, বা গোটাকে অফ রাখলাম। এটা কি কারেক্ট? তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সের মধ্যে কোনো ভেইলড থ্রেট বা একটা কশান নেই, মানে কোনো সতর্কবাণী বা একটা যে খারাপ কিছু হয়ে যাবে না করলে, সেরকম ব্যাপারটা নেই। আমি সিম্পলি বলছি তুমি যদি যাও যাব, তুমি না গেলে আমি যাব না, এই সিম্পলি। তাহলে সেরম যদি থাকে আর এই এলিমেন্টগুলো যদি প্রেজেন্ট না থাকে, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা পারফেক্ট নয়। আমরা অনেককে লিখি বটে, কিন্তু এটা পারফেক্ট নয়। এটাই হচ্ছে আইডিয়াল। কেননা মেইন ক্লজ যে পার্টটা, তার মধ্যে কিন্তু কোনো আনওয়ান্টেড আনপ্লেজেন্ট কনসিকুয়েন্সের কথা বলা হচ্ছে না, যে এটা না হলে এমন একটা বাজে কিছু হয়ে যাবে কিন্তু। তাহলে এবার 4 নম্বরটাকে একটু দেখে নেওয়া যাক, সেন্সটা বোঝার চেষ্টা করি আগে। কাল যদি টাকা না পাই, আমি ওকে দেখে নেব। পরিষ্কার থ্রেট, পরিষ্কার একটা মানে কশান করা হচ্ছে, সাবধানবাণী দেওয়া হচ্ছে ব্যাপারটার মধ্যে দিয়ে। তাহলে এক্ষেত্রে আমরা আনলেসটাকে প্রেফার করব। তাই জন্য কি লিখব? আনলেস কাল যদি টাকা না পাই, মানে কাল যদি আমি টাকা না পাই। ফিউচার ইন্ডিকেশন কিন্তু রাখবো প্রেজেন্ট ইনডেফিনিটে। আনলেস আই গেট, টাকা না পাই মানে মাই মানি। আনলেস আই গেট, দা মানিও করা যেত, আই মাই মানি হলে বেটার হয়। টুমরো, কমা। তাহলে যদিও টুমরো ফিউচার ইন্ডিকেশন, আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রাখলাম। এখানে আই শ্যাল গেট বা উইল গেট নয় অ্যাট অল, কারণ ব্যাখ্যা করেছি যে ইফ ক্লজ বা কন্ডিশনাল ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজে কখনো ফিউচার টেন্স ব্যবহৃত হয় না, অলওয়েজ প্রেজেন্ট ইনডেফিনিট হবে। ওকে, ফিউচারকে ইন্ডিকেট করতে। কিন্তু একটা ডিফারেন্স আমরা পাবো নাম্বার 1 এর ক্ষেত্রে, আসবো সেটা। তাহলে আনলেস আই গেট মাই মানি টুমরো, আমি ওকে দেখে নেবো। কি করব? আমি ওকে দেখে নেবো মানে কি? আমি ওকে চেহারা দেখবো নাকি? আয়নায় গিয়ে না ওকে আমি ভালো করে ওকে দেখবো মাথা থেকে পা পর্যন্ত, ব্যাপারটা তা হচ্ছে না। মানে আমি ওকে কি করব? এবারটা মেটাফরিক্যাল। আই উইল টিচ হিম আ লেসন। ওকে, এই হচ্ছে ভার্সন। এখানে আমরা ইফ নট দিয়ে করতে পারি বটে, অনেকে করি, কিন্তু সেটা ভুল হবে। দেখিয়ে দিই সেটা। ইফ আই ডোন্ট, একসঙ্গে রাখলাম এক্ষেত্রে, গেট মাই মানি টুমরো, কমা দেব, আই। এবারে পরের পার্টটা সেম থাকবে, উইল টিচ হিম আ লেসন। ব্যাস। তাহলে যেমনটা বললাম যে যেহেতু এখানে একটা থ্রেট, একটা কশানিং এর ব্যাপার থাকছে, আমরা আনলেসটাকে ব্যবহার করব। এই ভার্সনটা গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু আমরা এটাকে কিন্তু অ্যাভয়েড করব বা অ্যাভয়েড করতে হবে, এটা কিন্তু পারফেকশন আনার জন্য। এইবারে নাম্বার 1, 2, 3 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো এক্সেপশনাল কেসেস আসবে, আলোচনা করে দিই তোমাদের জন্য। তাহলে 3-এ কি বলা হচ্ছে? অত ভেবে আর কি করবি, যদি মন দিয়ে পড়াশোনা করতিস তাহলে গাড়ি ঘোড়া চড়তিস। তাহলে এতক্ষণ আমরা কিন্তু দুটো সেন্টেন্স পাইনি, একটা সেন্টেন্স পেয়েছি। আমি একটা সেন্টেন্স শুরুতে দিয়েছি এখানে কনটেক্সট দেওয়ার জন্য, নইলে এই সেন্টেন্সটাকে অন্যভাবে করা যায়। এই কনটেক্সট থাকলে একভাবে করব, না থাকলে অন্যভাবে করব। তাহলে রুলটা কি? রুলটা হচ্ছে যদি কন্ডিশনাল ক্লজ থাকে এরকম ভাবে, আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রিগ্রেট প্রকাশ পাচ্ছে, রিগ্রেট, অনুতাপ, অনুশোচনা, যে হায় রে সময় চলে গেছে, যদি ছেলেবেলায় পড়াশোনা মন দিয়ে করতাম বা করতিস, তাহলে আজ ভালো থাকতিস, গাড়ি ঘোড়া চড়তিস, আরামের জীবনযাপন করতিস, চাকরি বাকরি করতিস। মানে হচ্ছে এটা, তার মানে হেভিলি মেটাফরিক্যাল। এটা তো আমরা সেট ফ্রেজ পাচ্ছি, গাড়ি ঘোড়া চড়া মানে গাড়ি আর ঘোড়ায় চড়া নয়, গাড়ি ঘোড়া চড়া মানে ভালোভাবে আরামায়েশে কাটানো। তাহলে তাই জন্য আমরা প্রথম সেন্টেন্সটাকে করে ফেলি, অত ভাবে আর কি করবি। তাহলে এই সেন্টেন্সটাকে কিন্তু এক্সপ্রেশন আমি এর আগে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে ফ্রেম করতে হয় দেখিয়েছি, তো সেক্ষেত্রেও এটা আলোচনা করা হয়ে গেছে। আরেকবার এখানে দেখিয়ে দিই অত ভেবে কি করবি। তাহলে একটা লেখা যায়, why think about your past so much। দেখো এখানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেট প্যাটার্ন নয়, কোনো অক্সিলারি ভার্ব নেই। ওকে, তাহলে why think about your past so much বা why
থিঙ্ক অ্যাবাউট কে বাদ দিয়ে রিফ্লেক্ট, এটাও করা যায়। তাহলে ফার্স্ট পার্ট আমাদের এখানে মুখ্য ব্যাপার নয়, তাও আমরা এভাবে করতে পারলাম। এবারে যদি মন দিয়ে পড়াশোনা করতিস তাহলে গাড়ি ঘোড়া চড়তিস, রিগ্রেট, অনুতাপ, কি করতে হবে? যদি পার্টটা কি করব, কোন টেন্সে যাব? তাহলে শুরু করি, ইফ ইউ। যদি করতিস, যেহেতু রিগ্রেট, আমাদের পজিটিভলি করতে হবে, এটা মনে রাখবো। আমরা করব হ্যাড, মানে পাস্ট পারফেক্ট। ইফ ইউ হ্যাড স্টাডিড, তারপরে যেমনটা আমি আগে দেখিয়েছি, হার্ড লেখা যায়, সিনসিয়ারলি লেখা যায়, বা অ্যাটেন্টিভলি, যা খুশি, বা এদের অল্টারনেটিভ নিয়ে আসা যায়, প্রচুর হয়, সেটা আমি যাচ্ছি না। তাহলে এই টেন্সটা আমাদের মনে রাখতে হবে। ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, বা বাকিগুলি কমা দিই। এবারে বাকি পার্টটা, তাহলে গাড়ি ঘোড়া চড়তিস, তাহলে আর দেন লেখার দরকার নেই, সেটা ইফের মধ্যে আছে, ইউ। তাহলে এটা যদি পাস্ট পারফেক্ট থাকে, তারপরে আমি কি করতে হবে? খেয়াল রাখবো উড হ্যাভ, আর হ্যাভ যেহেতু আবার পাস্ট পারফেক্ট, যে ভার্ব নেব তার। তাহলে ইউ উড হ্যাভ হ্যাড আ স্মুথ লাইফ, বা সাকসেসফুল ক্যারিয়ার, বা কমফোর্টেবল লাইফ। ওকে, এরকম এই পার্টটা আমরা চেঞ্জ করতেই পারি। তাহলে আমাদের মনে রাখতে হবে হ্যাড মেইন ভার্ব পাস্ট, মানে পাস্ট পারফেক্টে যাব, আর পরের পার্টটা উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এই প্যাটার্নে যেতে হবে। ওকে, তাহলে আমরা চাইলে এই হ্যাডটাকে বাদ দিয়ে লেড করতে পারি। লিড মানে লাইফ লিড করা, LED, যেটা LEAD-র পাস্ট পার্টিসিপল। তাহলে এই হচ্ছে প্যাটার্ন। খেয়াল রাখবো, যদি এই রিগ্রেট কাজ করে, একটা অনুতাপের ব্যাপার থাকে, তাহলে। তারপর নাম্বার 2, ওর যদি দেখা পাস ওকে বলিস কিন্তু আমায় ফোন করতে। খুব ইম্পর্টেন্ট, সেন্টেন্স থেকে বুঝতে হবে যে সেন্টেন্সের মধ্যে এক্সাক্ট সেন্সটা কি। তার মানে আমি কাউকে পজিটিভলি ফোন করতে বলতে বলছি, বেশ, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এখানে হচ্ছে ওর যদি দেখা পাস, তার মানে এখানে একটা কন্ডিশন তো আছে, এই প্লাস দেখা পেতেও পারে, নাও পেতে পারে, সেই ব্যাপারটাও আছে। তাহলে সেরকম থাকলে তাহলে ইফ দিয়ে করব, নেগেটিভ ব্যাপার নেই, আনলেস আসছে না, ইফ দিয়ে করতে হবে। তাহলে ইফ ইউ সি হিম, কাম অ্যাক্রস হিম, মিট হিম, অনেক কিছু আসতে পারে, আনা যায়। তার আগে যদি সেটার চান্স কম বা বেশি, চান্সটা কম, কারণ তার সঙ্গে দেখা হতেও পারে, না হতে পারে, আমাদের একটা ভার্ব আনতে হবে পজিটিভলি, দ্যাট ইজ শুড। এটা খেয়াল রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইফ ইউ শুড, এবারে ভার্ব নেই, মডাল, তারপরে সব প্রেজেন্ট হয়, কাম অ্যাক্রস বা মিট বা সি, তারপরে হিম, ব্যাস। এটা কিন্তু ফার্স্ট পার্ট। শুড এতক্ষণ আসেনি, কারণ এখানে কারণটা বললাম যে একটা সম্ভাবনা, সেটা হতেও পারে, না হতে পারে, সেই ব্যাপারটা ক্লিয়ার করছে। এবং সেই সম্ভাবনা হওয়ার চান্স খুব কম যদি থাকে, তখন সেটাকে শুড বলতে হয়, এই কারণে। আদারওয়াইজ শুড আনার দরকার নেই। ইফ ইউ শুড কাম অ্যাক্রস আর মিট অর সি হিম, এবারে ওকে বলিস কিন্তু আমায় ফোন করতে, কিন্তু দিয়ে জোর দেওয়া হচ্ছে, তাই জন্য আমরা এখানে সেটাই করব। ডু, আমায় ফোন করতে বলিস, ডু টেল হিম টু কল মি আপ। ওকে, তাহলে এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি শুড এলিমেন্ট এক্সট্রা এলো, কেন এলো ব্যাখ্যা করলাম। এখানে ডু কেন এলো, আমরা ডু বাদ দিলে কি হতো, টেল হিম টু কল মি আপ, এর একটা মানে ডু টেল হিম টু কল মি আপ, কারণ কিন্তু থাকছে বলে। ওকে, তো এভাবে আমাদের সেন্টেন্সের খুঁটিনাটি বুঝে নিয়ে সেই মতো করে করতে হবে, ব্যাপারটা তো ইজি নয়। অলরাইট, কারেক্ট ইংলিশ বা প্রেসাইজ ইংলিশ লেখাটা। তাহলে ফাইনালি নাম্বার 1 কি আছে, তুই যদি কাজটা করে দিস তোকে একটা উপহার দেবো। ইফ ইউ কাজটা করে দিস, ডু দ্য ওয়ার্ক বা জব ফর মি, কমা I will give you a
প্রেজেন্ট। ভুল কিছু নেই, ঠিক আছে, গ্রামাটিক্যালি ঠিক, কিন্তু চাইল্ডিশ ট্রান্সলেশন। আমরা এটাকে যদি একটু অ্যাডভান্স করি, একটু ম্যাচিওর করি বা পারফেক্ট করি বা অ্যাকিউরেট করি, তাহলে কি দাঁড়াবে? খেয়াল করো, এখানে বলা আছে তুই যদি একটা কাজ করে দিস তোকে একটা উপহার দেবো, মানেটা কি? মানেটা শুধু শর্ত বলা হচ্ছে না, এটা হলে ওটা হবো। এখানে এই প্রথম সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা রিকোয়েস্ট পাচ্ছি, তাহলে শর্ত প্লাস তার মধ্যে যেটা রিকোয়েস্ট ইন্ডিকেটেড হয়, অনুরোধের সুর থাকে, তাহলে আমরা কি করব? ইফ দিয়ে শুরু করব বটে, ইফ ইউ। এইবারে এতক্ষণ আমরা কি করেছিলাম? কন্ডিশনাল ক্লজ বা ইফ ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিটে রেখেছিলাম। এবার আমরা কি করব? সেটাকে প্রেজেন্ট পারফেক্টে নেব, প্রেজেন্ট ইনডেফিনিট নয়। তাহলে ইফ ইউ হ্যাভ ডান the job for me, কমা, এবারে পরের পার্টটা যেটা এটা আছে রাখা যায়, যেটা আমরা বললাম আই উইল গিভ ইউ এ প্রেজেন্ট, বা একটু সুন্দর মডিফাই করা যায়, আই উইল প্রেজেন্ট ইউ আ গিফট। সেকেন্ড পার্ট ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টটা আমরা দেখলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চলে এলো, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তার মানে কন্ডিশন প্লাস রিকোয়েস্ট বা সর্ট অফ যদি অর্ডার থাকে যে এই ব্যাপারটা কমপ্লিশন হলে, এই কাজটা সম্পন্ন হলে তবেই এটা হবে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। ওকে, যদি সেরকম ইন্ডিকেশন থাকে। তাহলে এবারে যে তিনটে ওয়ার্ড আমরা পাচ্ছি এখানে, তাদের কারেক্ট প্রনাউন্সিয়েশন আমরা একটু দেখে নিই। তাহলে প্রথমটাকে আমরা কিভাবে উচ্চারণ করি? মেইনলি উচ্চারণ করি, আমি বলে দিই, এটাকে আমরা করি গ্রসারি। গ্রসারি, তাহলে কি হবে? এটাকে আমরা একটু মডিফাই করব, লেটারগুলো যেগুলো আছে আমরা এই যে ইটা আছে এটাকে বাদ দিয়ে দেবো, তাহলে কারেক্ট প্রনাউন্সিয়েশনে পৌঁছে যাব। উচ্চারণ হচ্ছে গ্রসারি, সিলেবেল এই একটা সিলেবেল, এই একটা সিলেবেল। আগে কি ছিল? তিনটে ছিল, গ্রসারি। এবারে ইটা উঠে যাওয়াতে বা বাদ দেওয়ার জন্য বা ড্রপ দেওয়ার জন্য দুটো সিলেবেল হয়ে গেল, গ্রসরি। সেটা হচ্ছে কারেক্ট প্রনাউন্সিয়েশন। পরেরটা অনেকটা তাই, এক্ষেত্রে আমাদের কি আছে? আমরা ইউজুয়ালি প্রনাউন্স করি এটাকে জুয়েলারি। এখানে আমরা কি করব? ডাবল এল কে, ডাবল যখন থাকে কোন একটা লেটার, সেটা সিঙ্গেল দ্বারা উচ্চারণ করতে হয়, কোনো ব্যাপার না। তাহলে এলটা ডাবল বা সিঙ্গেলে আমাদের ইস্যু নয়। আমরা কি করব? আমরা এখানেও এই ইটাকে অফ করে দেবো। ইটাকে অফ করলে কি হবে? এই সিলেবেলটা আর থাকলো না, কারণ সিলেবেল ফর্ম করতে গেলে আমাদের একটা ভাওয়েল থাকতেই হয়। তাহলে এই ইটা যেই অফ হয়ে গেল, এই এল বা সিঙ্গেল এল ধরে নিয়েছে, এটা এই সিলেবেলের সঙ্গে অ্যাড হয়ে গেল। এবারে প্রনাউন্সিয়েশনটা আমরা কারেক্ট করতে পারবো। এটা হবে জুয়েলরি, জুয়েলরি, জুয়েলারি নয়, জুয়েলরি, মানে ইটা থাকলো না। এখানেও দেখি ভেজিটেবল, ভেজিটেবল, এটা আমরা ইউজুয়ালি বলি, সেটা ভুল। আমাদের এক্ষেত্রে কি করতে হবে? ভালো করে খেয়াল করো, এই যে ইটা বাদ দিয়ে দাও, ইটা বাদ দিলেই জিটা চলে আসবে প্রথম সিলেবেলের সঙ্গে, সিলেবেল আমার তখন তিনটে হয়ে গেল, তখন হবে ভেজিটেবল, ভেজিটেবল, এটা অফ হয়ে যাওয়ার ফলে। Alright then, get better day by day, slowly but steadily, so that you can have good command over English and you can ultimately serve your motherland and of course yourself in the long run. Thanks for watching.